বায়োফাইটার, টেরিডোফাইটা, বায়োফাইটা, টেরিডোফাইটা কিছুই পড়বো না আমরা, জাস্ট একটা পার্থক্য পড়বো। এই যে এই পার্থক্যটা দেখো, দেখো ব্রায়োফাইট আর টেরিডোফাইট এই চ্যাপ্টার থেকে দুই চ্যাপ্টার ইনফরমেশন জানবো। ব্রায়োফাইট আর টেরিডোফাইট, দেখো এরা হচ্ছে গ্যামিটোফাইট বা থ্যালয়েড, টেরিডোফাইট হচ্ছে স্পোরোফাইট বা হচ্ছে ডিপ্লয়েড। তোমাদেরকে আমি বলছিলাম যে গ্যামিটোফাইট কি আর হচ্ছে স্পোরোফাইট কি, ঠিক আছে? হচ্ছে গ্যামিটোফাইট কি, স্পোরোফাইট কি, এগুলো নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলছিলাম। তারপরে দেখো ব্রায়োফাইট এর একটা एग्जांपल হচ্ছে রিক্সিয়া, যেটা নিয়ে তোমাদের বইতে হচ্ছে কথা বলছে। আর এই ব্রায়োফাইটটা বেসিক্যালি হচ্ছে মস নামে পরিচিত। কি নামে পরিচিত? মস। আর এই টেরিডোফাইটটা বেসিক্যালি হচ্ছে ফার্ন নামে পরিচিত। তোমাদের বইতে যে টেরিডোফাইটটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে এটার নাম হচ্ছে টেরিস, ঠিক আছে? কি নিয়ে কথাবার্তা হয়েছে? টেরিস নিয়ে হচ্ছে কথাবার্তা বলা হয়েছে। আর যে ব্রায়োফাইটটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে সেটা হচ্ছে রিক্সিয়া। রিক্সিয়ার একটা প্রজাতি আছে, রিক্সিয়া ফ্লুইটান্স বলে, ঠিক আছে? রিক্সিয়ার হচ্ছে একটা প্রজাতি আছে, নাম হচ্ছে রিক্সিয়া ফ্লুইটান্স, বুঝতে পারছো? রিক্সিয়া ফ্লুইটান্স, সেই রিক্সিয়া ফ্লুইটান্সটা হচ্ছে কি বলতো, একটা জলজ প্রজাতি, অনেক সময় পরীক্ষা দেয় জলজ প্রজাতি। তারপর দেখো ভাস্কুলার টিস্যু এদের নেই, তাদের আছে শুক্রাণু দ্বি ফ্ল্যাজেলা, শুক্রাণু বহু ফ্ল্যাজেলা। ওকে, খেয়াল করো ব্রায়োফাইটের স্পোর হচ্ছে হোমোস্পোরাস, ব্রায়োফাইটের স্পোর হচ্ছে কি? হোমোস্পোরাস। টেরিডোফাইটের স্পোর হোমো বা হেটারো যে কোনো ধরনের হতে পারে, তবে টেরিসের স্পোর হচ্ছে হোমোস্পোরাস। টেরিসের স্পোর হচ্ছে কি? হোমো। হোমো মানে কি? একই প্রজাতির স্পোর। হোমো মানে কি বলতো? একই প্রজাতির স্পোর। হোমো মানে কি? একই প্রজাতির স্পোর। তারপরে দেখো হচ্ছে তোমার, হ্যাঁ এই কয়েকটা পার্থক্য ভালো করে পড়বা, এই কয়েকটা পার্থক্য ভালো করে পড়বা, এই যে এখান থেকে এই পর্যন্ত এই কয়েকটা পার্থক্য ভালো করে পড়বা। ব্রায়োফাইট টেরিডোফাইট থেকে এমনি কোশ্চেন আসে না, এই কয়েকটা পার্থক্য ভালো করে পড়বা। তাহলে বুঝতে পারছো যে ব্রায়োফাইট হচ্ছে, ব্রায়োফাইটের চেয়ে টেরিডোফাইট হচ্ছে একটু হায়ার। ওই যে তোমরা উপক্রমণিকা ক্লাস করছো না, দেখবা উপক্রমণিকা ক্লাস আছে, এগুলো আমি পড়াইছি যে ব্রায়োফাইটের চেয়ে টেরিডোফাইট হচ্ছে কি একটু হায়ার ক্লাস। ওকে, এইটা গেল এখান থেকে যাওয়ার পর এবার হচ্ছে টেরিস সম্পর্কে এই তথ্যটুকু জানবা। এর সব না, যে টেরিস বা যে ফার্ন যেটা আছে সেটা হচ্ছে তোমার, আমি একটু মার্ক করে দেই, ওকে এই কয়েকটা তথ্যকে হচ্ছে জানবা। খেয়াল করো কি কি আছে। স্পোর একই রকম হোমোস্পোরাস, মাত্র আমরা বলছি পাতা যৌগী, এই দেখো পাতা যৌগী, সাইকাসের পাতা যেরকম এটার পাতা এরকম। প্রোথ্যালাস সবুজ হৃৎপিণ্ডাকার সহবাসী, প্রোথ্যালাস মানে হচ্ছে আদি অবস্থা আর কি, সেটা সবুজ হৃৎপিণ্ডাকার সহবাসী। ফার্নের পাতাকে কি বলা হচ্ছে? ফ্রন্ট বলা হচ্ছে। ফার্নের পাতাকে কি? ফ্রন্ট। কচি অবস্থায় পাতা কুণ্ডলিত থাকে, একে সার্সিনিয়ার ভার্নেশন, ওই যে হচ্ছে কি সাইকাসের ক্ষেত্রে যেরকম পাইছিলাম। তারপরে হচ্ছে কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলে। প্রতিটি পত্রখণ্ডকে কি বলে? পিনা। এই যে এটা একটা পিনা, এটা একটা পিনা। ওকে, এই কয়েকটা তথ্য হচ্ছে মনে রাখবে। এবং এটার আরেকটা নাম হচ্ছে সানফান। দেখো সানফান, এটা কি টেরিস না? টেরিসকে বলা হচ্ছে সানফান। আমরা যখন হচ্ছে তোমার ইয়া পড়ছিলাম, ওই যে সাইকাস পড়ছিলাম, সেটাকে আমরা বলছিলাম পাম ফান, আর টেরিসটাকে আমরা বলতেছি কি বলতো? সানফান। টেরিসটাকে হচ্ছে আমরা কি বলতেছি বলতো? সানফান। ওকে, এই তথ্যটুকু হচ্ছে মনে রাখবে। এটা সান, সান মানে কি? সূর্য। এরা সূর্যে জন্মাতে পছন্দ করে, মানে সূর্যের আলোতে এরা বেশি পছন্দ করে। যে ফানগুলা সূর্যের আলো বেশি পছন্দ করে তারাই হচ্ছে কি বলতো? সানফান। আর আজকে ক্লাসে কেউ উল্টাপাল্টা কিছু করবে না, আমি কাউকে হচ্ছে বকাঝকা করতে চাচ্ছি না, ঠিক আছে? দ্যাটস ইট। কাউকে বকাঝকা করার কোনো ইচ্ছা আমার হচ্ছে নাই। রিক্সিয়াটা লিভার অর্ট নামে পরিচিত, ঠিক আছে? লিভার অর্ট নামে পরিচিত। এই যে এটার গঠনটার কারণে, যে খেয়াল করো এটার গঠনটার কারণে হচ্ছে এটার নাম হচ্ছে কি? লিভার অর্ট, ঠিক আছে? লিভার অর্ট নামে হচ্ছে পরিচিত হচ্ছে তোমার রিক্সিয়াটা। মানে
পাতাগুলো হচ্ছে লিভার বা যকৃতের মতো, এই কারণে হচ্ছে লিভার রুট নামে হচ্ছে পরিচিত। শেষ, এতটুকুই বলবো। ওকে, এই চ্যাপ্টার থেকে আর কিছু করার দরকার নাই, আর কিছু কি পড়তে হবে, দাঁড়াও। আচ্ছা, ও আরেকটা পার্থক্য জানবা, সেটা হচ্ছে তোমার যে ব্রায়োফাইট যারা আছে তাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এই কারণে দেহটা কি থ্যালয়েড। আর যারা টেরিডোফাইট আছে তাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। ব্রায়োফাইট গুলাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, টেরিডোফাইটকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। আর ব্রায়োফাইটে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, ব্রায়োফাইটে মূলের পরিবর্তে কি থাকে বলতো, রাইজয়েড থাকে, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। শেষ, দ্যাটস ইট, আর আমরা কিছু করব না, এটা ক্লোজ করে দিলাম ব্রায়োফাইটে। তাহলে কি কি শেষে আমরা কি একটা পার্থক্য পড়ে আসছি, তারপরে টেরিডোফাইট, টেরিস সম্পর্কে কয়েকটা তথ্য জানছি, আর ব্রায়োফাইটের এখানে এসে আমরা জানলাম যে হচ্ছে রিক্সিয়া যেটা আছে এটাকে লিভার রড বলা হয়, আর রিক্সিয়া ফ্লুইটান্স যেটা এটা জলজ প্রজাতি। তারপরে আমরা বলছি যে ব্রায়োফাইটটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, টেরিডোফাইটকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। ব্রায়োফাইটটাকে যেহেতু মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাচ্ছে না, এখানে মূলের পরিবর্তে কি থাকে, রাইজয়েড থাকে। ওকে, এটা গেল ভাইয়ারা, ঠিক আছে। তারপরে হচ্ছে জীবের পরিবেশ, এটার উপরে কালকে পরীক্ষা হবে, ঠিক আছে, তিনটা চ্যাপ্টারের উপরে। এইটা থেকে আমরা আরো কম পড়বো, তবে এটা একটা মজার চ্যাপ্টার ছিল, তোমাদের সিলেবাসে নেই। আচ্ছা, এখান থেকে দেখো কি কি জানবা, যে হচ্ছে তোমার কোন বিজ্ঞানী এলটন, উনি হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড, পিরামিড নিয়ে আমরা একটু পরে জানবো। তারপরে হচ্ছে তোমার লিন্ডেম্যান 10% মতবাদের প্রবর্তক, পিএল স্ক্যাটার 6টি প্রাণী ভৌগোলিক অঞ্চলে ভাগ করছে, এআর ওয়ালেস সামান্য পরিবর্তন করছে, তথ্যগুলো জানবো। ওকে, পরীক্ষা আসে দেখো, প্রজাতি, পপুলেশন, জীব সম্প্রদায়, এদের মধ্যে পার্থক্যটা কি। এরপর আরেকটা শব্দ আসতে পারে, সেটা হচ্ছে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র। দেখো, প্রজাতি, প্রজাতি বলতে আসলে আমরা কি বুঝি, তোমাদেরকে পড়াইছিলাম ওই যে লাইগার টাইগার খচ্চর দিয়ে एग्जांपल দিছিলাম না। প্রজাতি হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এমন একদল জীবগোষ্ঠী যারা পরস্পরের মধ্যে সেক্সুয়াল ইন্টারব্রিড করে উর্বর সন্তান উৎপাদন করতে পারে। কি বলছি বলতো, প্রজাতি হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এমন একদল জীবগোষ্ঠী যারা পরস্পরের মধ্যে সেক্সুয়াল ইন্টারব্রিড করে উর্বর সন্তান উৎপাদন তৈরি করে, এটা হচ্ছে প্রজাতি। পপুলেশন, যখন একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে একই প্রজাতি হচ্ছে বসবাস করে তখন সেটাকে আমরা পপুলেশন বলি। সাপোজ মনে করে এই ক্লাসটা অফলাইনে হচ্ছে, অফলাইনের এই ক্লাসের মধ্যে শুধু আমরা মানুষ নামক একটা প্রজাতি আছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে, এই ঘটনাটাকে বলা হয় পপুলেশন। জীব সম্প্রদায়, যখন অনেকগুলো জীবের অনেকগুলো পপুলেশন মিলিত একত্রে বসবাস করে তখন সেটাকে জীব সম্প্রদায়। যেমন তুমি সুন্দরবন, এটা একটা জীব সম্প্রদায়ের উদাহরণ, এর অনেক ধরনের প্রজাতি আছে, তাই না। এবার তারপরে আমরা কি লিখছি, বাস্তুতন্ত্র, এই যে যে জীব সম্প্রদায়গুলোর সাথে ভৌত পরিবেশের যে সম্পর্ক, জীব সম্প্রদায়গুলোর সাথে ভৌত পরিবেশের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কি বলতো, বাস্তুতন্ত্র। সংজ্ঞাগুলো মনে রাখবা, পরীক্ষায় সংজ্ঞা আসে যে প্রজাতি কি, পপুলেশন কি, জীব সম্প্রদায়, বাস্তুতন্ত্র কি। প্রজাতি মানে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এমন একদল জীবগোষ্ঠী যারা পরস্পরের মধ্যে ইন্টারব্রিড করে উর্বর সন্তান তৈরি করতে পারে। তারপরে পপুলেশন, পপুলেশন বলতে হচ্ছে আমরা কি বুঝতেছি বলতো, পপুলেশন মানে হচ্ছে আমরা যেটা বুঝতেছি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট প্রজাতি উপস্থিত থাকবে, সেটাই পপুলেশন। জীব সম্প্রদায় বলতে আমরা কি বুঝতেছি, যে অনেকগুলো জীবের অনেকগুলো পপুলেশন মিলে যেটা থাকবে সেটাই জীব সম্প্রদায়। আর বাস্তুতন্ত্র কি, জীব সম্প্রদায়ের সাথে ভৌত পরিবেশের যে সম্পর্ক, দ্যাটস কল ইকোসিস্টেম বা হচ্ছে বাস্তুতন্ত্র। এগুলো পড়ার দরকার নেই। এখান থেকে এই প্রভাবকগুলো পড়তে পারো, যারা মেডিকেলে পরীক্ষা দিবা এই প্রভাবকগুলো অনেক সময় আসে, ঠিক আছে, আসে। ওকে, এবার আসো তোমার হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান, এটা একটু রিডিং দিও, কে কোন স্তরের খাদক, এটা অনেক সময় আসে, এটা সবাই করবা, ম্যাথ এবং ভার্সিটি যারা আছো সবাই করবা, কে কোন স্তরের খাদক। তোমরা আগেও পড়ে আসছো, ছোট ক্লাসেও ছিল, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এখানে আরো সুন্দর করে গুছাই দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে হচ্ছে দেখে নিবা। ওকে, তারপর আসলে আমরা পিরামিড নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলবো।
পিরামিড, পিরামিড মানে হচ্ছে সংখ্যার ধারণা, ঠিক আছে, সংখ্যার ধারণা। যেমন দেখো এখানে যে পিরামিডটা দেওয়া আছে, এখানে হচ্ছে উৎপাদক আছে একদম নিচের লেয়ারে, তার উপরের লেয়ারে আছে প্রাইমারি খাদক, তার উপরে আছে সেকেন্ডারি, সেকেন্ডারি, তার উপরে আছে টারশিয়ারি, ঠিক আছে, লেখাটা দেখতে পারতেছো না তোমরা, টারশিয়ারি আছে। এখন খেয়াল করো তো, এই যে পিরামিডটা নিয়ে আমরা কথা বলতেছি, যে এমন যদি হইতো যে প্রাইমারি খাদকের চেয়ে উৎপাদক কম, প্রাইমারি খাদকের চেয়ে কি বলতো, এইটাকে যদি তুমি সংখ্যায় প্রকাশ করো, যে এখানে উৎপাদক আছে 15টা, প্রাইমারি খাদক আছে 5টা, সেকেন্ডারি খাদক আছে 2টা, টারশিয়ারি খাদক আছে 1টা, তাহলে এটাকে আমরা বলবো সংখ্যার পিরামিড। এটাকে যদি তুমি ভরে প্রকাশ করো, এখানে যে উৎপাদক আছে তাদের টোটাল ভর 1000 কেজি, যারা প্রাইমারি আছে তাদের ভর 100 কেজি, যারা সেকেন্ডারি আছে তাদের ভর 5 কেজি, ঠিক আছে, যারা টারশিয়ারি আছে তাদের ভর 1 কেজি, তখন এটাকে আমরা কি বলবো বলতো, বায়োমাস বা হচ্ছে জীব ভরের পিরামিড, ঠিক আছে, বায়োমাস বা জীব ভরের পিরামিড, এটা হচ্ছে বিজ্ঞানী ইলেকট্রন কথাবার্তা বলছে। এরপরে যদি এমন হইতো যে মনে করো যে এখানে তোমার তুমি শক্তি দেখাইছো, স্বাভাবিকভাবে যারা সর্বোচ্চ খাদক তার কি শক্তিটা বেশি, তাই না? এবার দেখো বিজ্ঞানী লিন্ডেম্যান একটা কথা বলছে, 10, বিজ্ঞানী লিন্ডেম্যান একটা কথা বলছে যে 10 শতাংশ নিয়ম, ঠিক আছে, তোমাদের তুর্য চলে আসছে, পরে ক্লাস আছে, 10 শতাংশ নিয়ম, লিন্ডেম্যান একটা কথা বলছে 10 শতাংশ নিয়ম। দেখো এটা থেকে জ্যামিতিক প্রশ্ন আসে। 10 শতাংশ নিয়মটা হচ্ছে এরকম, যে আমরা যদি 1000 কেজি উৎপাদক দেই, 1000 কেজি উৎপাদক দেই, ঠিক আছে, এর 10 ভাগ, ঠিক আছে, এর 100 ভাগের কত ভাগ, 10 ভাগ, 10%, 10% পাবে প্রাইমারি খাদক, প্রাইমারি খাদক যে 10% পাচ্ছে তার 10% পাবে সেকেন্ডারি খাদক, সেকেন্ডারি খাদকের যে 10% পাচ্ছে তার 10% পাবে কি, টারশিয়ারি খাদক, টারশিয়ারি খাদক যে পার্সেন্টেজ পাচ্ছে তার 10% পাবে কি, সর্বোচ্চ খাদক। আমি প্রশ্নটা করি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন জাবিতে একটা প্রশ্ন আসছিল যে একটা পিরামিডের ভেতরে প্রাইমারি খাদক আছে 1000 কেজি, কত কেজি, প্রাইমারি খাদক আছে 1000 কেজি, ঠিক আছে, 1000 কেজি, তাহলে টারশিয়ারি লেভেলে কতটুকু খাদ্য পৌঁছাবে, টারশিয়ারি লেভেলে কতটুকু খাদ্য পৌঁছাবে বলো, যে প্রাইমারি থেকে টারশিয়ারি লেভেলে কতটুকু খাদ্য পৌঁছাবে, যে প্রাইমারি লেভেলে খাদক আছে কত, 1000 কেজি, তাহলে প্রাইমারি থেকে টারশিয়ারি লেভেলে কতটুকু খাবার পৌঁছাবে, এটা একটু বলো। বলো দেখি, যদি বলতে পারো তাহলে আমি বুঝবো যে তোমরা 10 শতাংশ নিয়মটা বুঝছো, বলো দেখি। আচ্ছা ইর্তিজান্নুর বলছে 100 কেজি, আচ্ছা তারপর, তারপর বাকিরা, আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, দেখো আমরা বলছি প্রাইমারি লেভেলে 1000 কেজি, ঠিক আছে, আর টারশিয়ারি লেভেলে কত যাবে সেটা জিজ্ঞেস করছে। আচ্ছা টারশিয়ারি লেভেলে খাদ্য যাওয়ার আগে তো সেকেন্ডারি লেভেলে যেতে হবে, তাই না, সেকেন্ডারি লেভেলে না গিয়ে তো টারশিয়ারিতে যেতে পারবে না, আগে সেকেন্ডারিতে যাবে তারপরে টারশিয়ারিতে যাবে। তাহলে দেখো প্রাইমারিতে খাবার যদি 1000 কেজি হয় তাহলে 10% কত, 100, তার মানে সেকেন্ডারিতে খাবার যাবে 100 কেজি, এই সেকেন্ডারি 10% কোথায় যাবে বলো তো, টারশিয়ারিতে, তার মানে টারশিয়ারিতে খাবার যাবে 10 কেজি, টারশিয়ারিতে খাবার যাবে কত কেজি বলো তো, 10 কেজি, টারশিয়ারিতে খাবার যাবে কত কেজি, 10 কেজি, তাহলে সর্বোচ্চ স্তরে খাবার যাবে কত কেজি, 1 কেজি, সর্বোচ্চ স্তরে খাবার যাবে কত কেজি, 1 কেজি। বুঝতে পারছো যে আমরা প্রশ্ন দিয়েছি প্রাইমারি লেভেলে আছে কত, 1000, তাহলে জিজ্ঞেস করছি টারশিয়ারিতে কত, তাহলে প্রাইমারির পরে কোথায় যাবে, সেকেন্ডারিতে, সেকেন্ডারিতে গেছে 10%, 1000 এর 10% কত, 100, তাহলে 100 10% যাবে টারশিয়ারিতে, তাহলে সেটা কত, 10। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক্স কোশ্চেন, তোমরা প্রশ্ন সলভ করতে গিয়ে পাবা। ওকে, এখানে দুই একটা হচ্ছে সংজ্ঞা আছে, সংজ্ঞা দুইটা দেখবা। ওকে, এটা চলে গেল। এবার হচ্ছে আচ্ছা মনোযোগীর দ্বারা তাদেরকে হচ্ছে জেরোফাইট বলা হয়, যারা মেডিকেলে পরীক্ষা দিবা তারা খুব ভালো করে পড়বা, আর যারা মেডিকেলে পরীক্ষা দিবে না এত প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট জানবা
মরুজ উদ্ভিদকে হচ্ছে জেরোফাইট বলা হয়। বিজ্ঞানী ওয়ার্বিং হচ্ছে এদেরকে শ্রেণী বিভাগ করছে। যারা মেডিকেলে পড়বা সব পড়বা, সায়েন্টিফিক নেম পড়ার দরকার নেই, মেডিকেলে সায়েন্টিফিক নেম আসে না, বাকি জিনিসগুলো পড়বা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার জলজ উদ্ভিদকে হাইড্রোফাইট বলা হয়, সায়েন্টিফিক নেম কারোরই পড়ার দরকার নেই, যারা মেডিকেলে পরীক্ষা দিবে একটু ডিটেইলস পড়বা। লোনা মাটির উদ্ভিদকে হ্যালোফাইট বলা হয়, হ্যালোফাইটের কিছু বৈশিষ্ট্য আছে, জরায়ু অঙ্কুরোদ্গম, তারপরে হচ্ছে শ্বাসমূল, ঠেসমূল, তিনটা বৈশিষ্ট্য, জরায়ু অঙ্কুরোদ্গম, শ্বাসমূল, ঠেসমূল। দেখবা লবণাক্ত উদ্ভিদগুলা এই মূলের সাথে কাণ্ডের সাথে এরকম ভাবে কিছু মূল লেগে থাকে, এদেরকে বলা হয় ঠেসমূল, মানে এদের ঠেলা দিয়ে রাখে। আর কিছু আছে মাটির মধ্যে থেকে এরকম করে মূল বের হয়ে উপরের দিকে উঠে আসে, এদেরকে বলা হয় শ্বাসমূল, সেখানে অক্সিজেনের পরিমাণ কম, এই কারণে এই মূলগুলো বের হয়। আর হচ্ছে এদের যে ফলটা ওই গাছে থাকা অবস্থাতেই হচ্ছে বীজ গজায় ফেলে, এই কারণে এইটাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম, ঠিক আছে। এগুলো কার বৈশিষ্ট্য? লোনা মাটির উদ্ভিদ। তাহলে শ্বাসমূল, ঠেসমূল, জরায়ুজ অঙ্কুরোদ্গম লোনা মাটির উদ্ভিদের বৈশিষ্ট্য। শেষ, এগুলা একটু জানবা, যারা মেডিকেলে পড়বা ডিটেইলস জানবা। আর এই যে কোনটা কোন উদ্ভিদ, লোনা মাটির উদ্ভিদ কি হ্যালোফাইট, সাধারণ মাটির উদ্ভিদ কি মেসোফাইট, আর এই যে শ্বাসমূল, ঠেসমূল আর হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম, এটা সবাই জানবা। ওকে, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। বায়োম টাইম এগুলো পড়ার দরকার নাই। প্রাণী ভৌগোলিক অঞ্চলের পরিচিতি, প্রাণী ভৌগোলিক অঞ্চলের পরিচিতি। এই পৃথিবীটাকে আমরা হচ্ছে যদি ভাগ করি, এটা আমরা ভাগ করি নাই, এয়ার অলওয়েজ ভাগ করছে, কোন অঞ্চলে কোন কোন প্রাণী পাওয়া যায় এটা হচ্ছে আছে। দেখবা কিছু হচ্ছে এই যে দেখো বোল্ড করা আছে। তোমার যদি কপাল খারাপ থাকে তাহলে মেডিকেলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, তবে চান্সেস খুবই কম। ভার্সিটির জন্য এটা পড়ার দরকার নেই, ভার্সিটির জন্য এটা পড়ার দরকার নাই, ভার্সিটির জন্য এটা পড়ার দরকার নাই। তারপরে দেখো ওরিয়েন্টাল, এই যে প্রাণী ভৌগোলিক অঞ্চলের যে শ্রেণী বিভাগ আছে, সেই ওরিয়েন্টাল অঞ্চলে হচ্ছে বাংলাদেশের অবস্থান। কোন অঞ্চলে? বাংলাদেশের অবস্থান হচ্ছে কোথায় বলতো? ওরিয়েন্টাল অঞ্চলে। বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থান করে? ওরিয়েন্টাল। এবং ওরিয়েন্টাল অঞ্চলের আবার চারটা ভাগ, ভারতীয় উপঅঞ্চল, ইন্দোচীন, ইন্দোমালয়, সিংহলীয়। সেই ভারতীয় উপঅঞ্চলের অন্তর্গত কে বলতো? বাংলাদেশ। ভারতীয় উপঅঞ্চলের অন্তর্গত বাংলাদেশ। এন্ডেমিক কি, এক্সোটিক কি, সংজ্ঞা দুটো জানবা। এন্ডেমিক কি, এক্সোটিক কি, এন্ডেমিক কি, এক্সোটিক কি, সংজ্ঞা দুটো জানবা। যেটা বোঝানোর মতো এটা আমি বলে দিব। বাংলাদেশের কয়েকটি এন্ডেমিক ফনা, না এটা পড়ার দরকার নাই। বাংলাদেশের বনাঞ্চল, আচ্ছা বাংলাদেশে একটা সোয়াম্প ফরেস্ট আছে, ঠিক আছে। সোয়াম্প ফরেস্ট বলতে যেটা বোঝায় যে জলাভূমির বন, এটা হচ্ছে সিলেটের রাতারগুলে, তোমরা হয়তো অনেকেই গেছো, এখানে একটা হচ্ছে গোলাপ পাওয়া যায়, রোসা ইনভলিউক্রাটা, ছোট একটা গোলাপ, বন্য গোলাপ বলা হয় আর কি, রোসা ইনভলিউক্রাটা। এটা হচ্ছে একটু পড়বা, এই তথ্যটুকু পড়বা, বাকিগুলো পড়ার দরকার নেই, বাকিগুলো পড়ার দরকার নেই, সব পড়তে জানো না, মনে রাখতে পারবা না, ঠিক আছে। আচ্ছা, এইটা খুব ভালো করে পড়বা, বিশেষ করে এই পাশেরটা, এগুলো বাংলাদেশের বিলুপ্ত প্রায় উদ্ভিদ, খেয়াল করো। বাংলাদেশের নগ্নবীজী উদ্ভিদের মধ্যে বিলুপ্ত কে কে? সাইকাস পেকটিনেটা, পোডোকার্পাস, ক্রিটোফোলিয়া, তারপরে নেটাম ফিউনিকুলারি। আর আবৃতবীজী উদ্ভিদের মধ্যে দেখো অনেকগুলো উদ্ভিদ, তালিপাম বিলুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা তালিপাম আছে। তারপরে দেখো বাংলাদেশের এন্ডেমিক উদ্ভিদ, কার্জন হলের সাইডে দেখবা তালিপাম্পের একটা আছে। বাংলাদেশের এন্ডেমিক, এন্ডেমিক বলতে যেটা বোঝায় এই দুইটা উদ্ভিদ শুধু বাংলাদেশে পাওয়া যায়, অন্য কোনো দেশে পাওয়া যায় না। তোমরা বেনথাম আর হুকারের নাম শুনছো না? এই বেনথাম আর হুকার হচ্ছে এটা আবিষ্কার করছে। তো দেখো একটা উদ্ভিদের নাম হচ্ছে রোটেলা সিম্প্লিসায়াস্কুলা, আরেকটা হচ্ছে নেমা বেঙ্গালেসিস। তাহলে হচ্ছে রোটেলা সিম্প্লিসায়াস্কুলা, আরেকটা হচ্ছে কি নেমা বেঙ্গালেসিস। তাহলে রোটেলা, খুদে বড়লা, এই দুইটা বাংলাদেশের এন্ডেমিক উদ্ভিদ, এই দুইটা মনে রাখবা। আর এখান থেকে বিলুপ্ত প্রাণী হচ্ছে কি? গরিয়াল, গ্যাভিলিস গ্যাঙ্গেটিকাস, শুশুক, প্লাটেনিস্টা গ্যাঙ্গেটিকা, তারপর হচ্ছে তোমার রয়্যাল বেঙ্গল টাইগার, এটাও বিলুপ্ত প্রাণী। তারপরে মিঠা পানির কুমির, ক্রোকোডাইলাস পোলোস্ট্রিস, মানে আগে হচ্ছে আমাদের নদীগুলোতে প্রচুর কুমির পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, মিঠা পানির কুমির হচ্ছে বিলুপ্ত। তারপরে নীলগাই, বসেলেফাস ট্রাকোগ্যামেলাস, দিনাজপুর অঞ্চলে হচ্ছে নীলগাই এখনো পাওয়া যায়, ওখানে যে রামসাগর আছে সেখানে দুই একটা নীলগাই পাওয়া যায়। ওকে, একদম হচ্ছে লাস্ট টপিকসে আমরা চলে আসছি, যে ইন সিটু আর এক্স সিটু। দেখো ইন সিটু মিন্স হচ্ছে জায়গায় রেখে সংরক্ষণ,
ব্যাপারটা এমন যে তোমাকে যদি তোমার ঘরের ভিতরে আমি সংরক্ষণ করি, এটা হচ্ছে ইনসিটু, আর তোমার ঘরে না রেখে তোমাকে নিয়ে যদি আমি জেলখানা রাখি তাহলে হলো এক্সিটু। কাহিনী ক্লিয়ার? কাহিনীটা কি দেখো, চিড়িয়াখানা, এই প্রাণীগুলো কি তার নিজ বাসস্থানে আছে? নাই। নিজ বাসস্থানে না এনে তাকে অন্য বাসস্থানে এনে এটা খাঁচার ভিতরে হচ্ছে রাখা হচ্ছে। এই চিড়িয়াখানাটাকে বলা হয় এক্স সিটু কনজারভেশন। এটাকে কি বলা হয়? এক্স সিটু কনজারভেশন। কিন্তু তুমি একটা সাফারি পার্কের কথা চিন্তা করো, ওখানে এমন একটা এনভায়রনমেন্ট আছে যেটা অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট থাকে, তাহলে সাফারি পার্কটা কিসের এক্সাম্পল? ইন সিটুর এক্সাম্পল। আমরা এক্সাম্পল গুলো দেখলে ক্লিয়ার হবে। দেখো ইন সিটু, জাতীয় উদ্যান, উদ্যান মানে কি বিশাল এলাকা, এটা ইন সিটু। ইকো পার্ক, দেখবা বাংলাদেশে অনেক ইকো পার্ক আছে। তারপর হচ্ছে সাফারি পার্ক, বঙ্গবন্ধু সাফারি পার্ক, ডুল হাজরা, এটা একটা নামও এখন আর বঙ্গবন্ধু নেই। বাংলাদেশে দুইটা সাফারি পার্ক। সাফারি পার্কের ভিতরে মানুষ খাঁচার ভিতরে থাকে আর প্রাণীরা উন্মুক্ত থাকে। বুঝতে পারছো? তো হচ্ছে এটা হচ্ছে কি তোমার ইন সিটু। ইন সিটু গুলো সব পড়বা কি কি আছে। আর এক্স সিটু নাম শুনলেই তুমি বুঝবা, দেখবা বোটানিক্যাল গার্ডেন, এটা হলো এক্স সিটু। কেন এক্স সিটু? ওই কোন জায়গায় একটা উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাইতে ধরছিল, ওরে আইনা বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষণ করা হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স সিটু। জিন ব্যাংক, প্রাণীর জিনকে সংরক্ষণ করতেছে। চিড়িয়াখানা, ডিএনএ সংরক্ষণ, পরাগরেণু সংরক্ষণ, বীজ সংরক্ষণ, নাম শুনলেই তুমি বুঝবা যে এগুলো হচ্ছে এক্স সিটু। ঠিক আছে? যেগুলো প্রাকৃতিক পরিবেশ সেগুলো ইন সিটু, আর যেগুলো হচ্ছে কৃত্রিম আর্টিফিশিয়াল পরিবেশ সেগুলো হচ্ছে কি এক্স সিটু। এখানে একটা তথ্য আছে দেখো, নদী ও সাগরের বাইরে একমাত্র হাকালুকি হাওরে ইলিশ মাছ পাওয়া যায়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের পড়াশোনা, এই হচ্ছে আমাদের পড়াশোনা। আর এই যে আইইউসিএন এর হচ্ছে রেড লিস্টেড ক্যাটাগরি আছে, এই কয়েকটা ক্যাটাগরি সম্পর্কে জানবা। উদ্ভিদের হচ্ছে প্রজনন নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, যে উদ্ভিদের যৌন প্রজননও হতে পারে, অযৌন প্রজননও হতে পারে। ঠিক আছে? উদ্ভিদের যৌন প্রজননও হতে পারে, অযৌন প্রজননও হতে পারে। তো যৌন প্রজননের ক্ষেত্রে কন্ডিশন কি? আমাদের হচ্ছে শুক্রাণু লাগবে আর হচ্ছে ডিম্বাণু লাগবে। যদি আমরা শুক্রাণু প্রোডাকশন করতে পারি, ঠিক আছে, কি করতে পারি বলতো, যদি আমরা শুক্রাণু প্রোডাকশন করতে পারি, ডিম্বাণু প্রোডাকশন করতে পারি, তাহলে সেখান থেকে নিষেক ঘটবে। নিষেক থেকে কি শস্য আর হচ্ছে কি বীজ বা হচ্ছে কি তৈরি হবে বলতো, ফল তৈরি হবে সেখান থেকে। বুঝতে পারছো? আর সরি ফর দ্যাট, ক্লাস ছিল 11টায়, আমি 10টায় উঠে পড়ছি। ওকে, এবার আসো শুক্রাণুটা আসলে কিভাবে তৈরি হয় সেটা নিয়ে যদি হচ্ছে আমরা একটু হালকা পাতলা, আমরা সব জানবো না, একটু হালকা পাতলা কথা বলার চেষ্টা করি। দেখো, ফুলের তৃতীয় স্তবক, আমরা বলি না যে ফুলের বেসিক্যালি 4টা স্তবক থাকে, 4টি জিনিস থাকলে সেটাকে আমরা সম্পূর্ণ ফুল বলতে পারি। তো 4টা জিনিসের মধ্যে একটা হচ্ছে পুংস্তবক, আর একটা হচ্ছে কি বলতো স্ত্রী স্তবক। একটা হচ্ছে পুংস্তবক আর একটা হচ্ছে কি বলতো স্ত্রী স্তবক। তাহলে দেখো, এই যে যে তোমার ফুলের যে তৃতীয় স্তবক, যেটাকে আমরা পুংজনন স্তবক, যা এক বা একাধিক পুংকেশর নিয়ে হচ্ছে গঠিত, যেটাকে হচ্ছে আমরা বলতে পারি, তাহলে কি এটাকে আমরা বলতেছি পুংকেশর। তো পুংকেশরের দেখো দুইটা অংশ থাকে। এই কারণে আমি বলতেছিলাম একবার যে কি রে পোলাপানা তো কম কেন, এত কম পোলাপান তো থাকে না। তো দেখো পুংকেশরের দুইটা অংশ থাকে, কিছু পুংদণ্ড আর একটা পরাগধানী। তোমরা জবা ফুলের ক্ষেত্রে দেখতে পারো এই মাঝখান দিয়ে দেখবা যে এরকম হচ্ছে চলে গেল। ঠিক আছে? যে এটা হচ্ছে পুংদণ্ড, আর এই যে মাথায় যেগুলো থাকে গুটি গুটি, এটা হচ্ছে কি পরাগধানী। ওকে, এবার দেখো এই পরাগধানীর ভিতরে একটা কোষ আছে, হচ্ছে কোষটার নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। ঠিক আছে? আর আজকে এক্সাম অনেকগুলা না, আমরা এক্সামটা 3টা পর্যন্ত এক্সটেন্ড করে দেব, সবগুলা এক্সাম যাতে তোমরা সবাই দিতে পারো, দুপুর 3টা পর্যন্ত এক্সটেন্ড করে দেব। ঠিক আছে? যাতে তোমরা সবাই হচ্ছে দিতে পারো। সো প্যারা নিও না, তাহলে যেখানে ছিলাম আমরা, এই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত এই দুইটা কোষ তৈরি করে, একটা হচ্ছে দেয়াল কোষ আর একটা হচ্ছে প্রাথমিক জনন কোষ। একটা দেয়াল কোষ আর একটা কি প্রাথমিক জনন কোষ। এবার খেয়াল করো তো যে প্রাথমিক জনন কোষ আর দেয়াল কোষ, নাম কি দেয়াল, তাহলে দেয়াল কি বাহিরের দিকে থাকে, এই কারণে দেখো যে দেয়াল কোষ কোথায় অবস্থান করতেছে, পরিধিতে অবস্থান করতেছে। দেয়াল কোষ পরিধিতে অবস্থান করতেছে, এখানে থাকে কি পরাগথলি। আর এই যে দেয়াল কোষটা, এটা 3 থেকে 5 স্তর বিশিষ্ট। দেয়াল কোষটা কয় স্তর বিশিষ্ট? 3 থেকে 5টি স্তর বিশিষ্ট, 3 থেকে 5 স্তর বিশিষ্ট। আর এই যে সবচেয়ে যে ভিতরের স্তরটা, সেটার নাম হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটাম
বিগলিত হয়ে পরাগরেণু পুষ্টি সাধন করে। এটা পরীক্ষায় প্রচুর আসে যে ট্যাপেটাম বি পরাগরেণু পুষ্টি সাধন করে কে, পরাগরেণু পুষ্টি সাধন করে কে। অ্যান্সারটা কি হবে বলো তো? ট্যাপেটাম। মনে থাকবে যে পরাগরেণু পুষ্টি সাধন করতেছে তাহলে কে বলো তো ভাইরা? পরাগরেণু পুষ্টি সাধন করতেছে হচ্ছে ট্যাপেটাম। ওকে, এবার আসো প্রাথমিক জনন কোষ যেটা ক্যান্ডে থাকে, এখান থেকে পরাগ মাতৃকোষ তৈরি হয়। আচ্ছা তোমাদেরকে আমি পড়াইছিলাম, বলো তো মাতৃকোষের ক্রোমোজোম নাম্বার কত? হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? একটু কমেন্ট করে জানাও তো। মাতৃকোষের ক্রোমোজোম নাম্বারটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড বলো? মাতৃকোষের ক্রোমোজোম নাম্বারটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড বলো? বলো 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 বলো। আচ্ছা, মাতৃকোষের ক্রোমোজোম নাম্বারটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? হ্যাঁ, ডিপ্লয়েড। মাতৃকোষ মানেই হচ্ছে কি 2n। এবার খেয়াল করো, এই পরবর্তী ধাপে 2n পরাগ মাতৃকোষটা বিভাজিত হয়ে পরাগ রেণু তৈরি করতেছে। কি তৈরি করতেছে? পরাগ রেণু। তাহলে পরাগ রেণুর ক্রোমোজোম নাম্বার কি হবে? n। n কয়টি হবে বলো তো? 4টি। n কয়টি হবে? 4টি। তাহলে পরাগ রেণু পেলাম কয়টা? 4টা। তাহলে 4টা যদি পরাগ রেণু হয়, ঠিক আছে, 4টা যদি পরাগ রেণু হয় তাহলে সেটাকে কি আমরা টেট্রাড বলতে পারি না? 4টাকে কি টেট্রাড বলা যায় না? এই কারণে দেখো লিখছে পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড। পরাগ চতুষ্টয় বা হচ্ছে কি পোলেন টেট্রাড। তো 4টি পরাগ রেণুর সহ অবস্থানে পরিণত অবস্থায় আলাদা হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক দেখো এই যে 4টা পরাগ রেণু বা এই যে পরাগ রেণুগুলো যে একত্রে থাকতেছে, এদের গঠনটাকে বলা হয় পলিনিয়াম। কি বলছিলাম এরা? পরাগ রেণুর একত্রে থাকার যে অবস্থা, এই অবস্থাটাকে আমরা কি বলতেছি বলতো? পলিনিয়াম বলতেছি। পরাগ রেণুর একত্রে থাকার অবস্থাটাকে আমরা কি বলতেছি বলতো? পলিনিয়াম বলতেছি। তাহলে আমরা কি বললাম বলতো? যে একটা পরাগ মাতৃকোষ থাকতেছে যেটার ক্রোমোজোম নাম্বার কত? 2n। এটা বিভাজিত হইলো, এটা বিভাজিত হয়ে 4টা n তৈরি করলো, 4টা n তৈরি করলো। এই যে 4টা n তৈরি করলো, এই 4টা কি একত্রে থাকতেছে, এই কারণে এটাকে আমরা বলতেছি কি পোলেন টেট্রাড বা হচ্ছে কি পরাগ চতুষ্টয়। পোলেন টেট্রাড বা হচ্ছে কি বলতো? পরাগ চতুষ্টয়। পোলেন টেট্রাড বা হচ্ছে কি পরাগ চতুষ্টয় হচ্ছে আমরা বলতেছি। ওকে, তারপরে দেখো যে এই যে এই বিশেষ গঠনটাকে পলিনিয়ামও বলা হচ্ছে। এবার এই যে পরাগ রেণুটা আছে, পরাগ রেণুর দুইটা স্তর, একটা হচ্ছে এক্সাইন আর একটা হচ্ছে ইনটাইন। কি বলছি ভাইরা বলো তো? একটা হচ্ছে এক্সাইন আর একটা কি বলতো? ইনটাইন। তো এই যে এক্সাইনটা আছে এটা কিউটিকল নির্মিত। কি নির্মিত ভাইরা? যে এক্সাইনটা কি নির্মিত? কিউটিকল নির্মিত। আর এর প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে কি? স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন। আর এর ভেতরে কিছু ছিদ্র থাকে যাদেরকে রেণুরন্ধ্র বা জাম্পর বলা হয়। এই ছিদ্রের সংখ্যা কত? 20টি। এগুলো পড়ার দরকার নেই, বেশ পড়ার দরকার নেই। এটার ভিতরে যে ছিদ্র থাকে কয়টি বলতো? 20টি ছিদ্র থাকে যাদেরকে রেণুরন্ধ্র বা জাম্পর বলা হয়। তারপর দেখো ইনটাইন পাতলা এবং কি নির্মিত বলতো? সেলুলোজ নির্মিত। ইনটাইনটা হচ্ছে কি বলতো? পাতলা এবং সেলুলোজ নির্মিত। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম যে আমরা পরাগ রেণু পর্যন্ত পাইছি, কিন্তু আমরা এখনো শুক্রাণু পাইনি। ঠিক আছে, আমরা পরাগ রেণু পর্যন্ত পাইছি, এখনো শুক্রাণু পাইনি। তো চলো আমরা হচ্ছে এবার শুক্রাণুটা তৈরি করব, যে শুক্রাণুটা আলটিমেটলি কিভাবে তৈরি হচ্ছে। দেখো শুক্রাণুটা কিভাবে তৈরি হচ্ছে। এই যে পরাগ রেণুটা আছে, এটা হচ্ছে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ। পরাগ রেণুটা কি বলতো? পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষটাকে বলতো? পুং গ্যামিটোফাইটের প্রথম কোষটা কে বলতো? তোমার হচ্ছে পরাগ রেণু। এই যে পরাগ রেণুটা আছে এটা বিভাজিত হয়ে দুইটা অসম নিউক্লিয়াস তৈরি করবে। পরাগ রেণুটা দুইটা বিভাজিত হয়ে অসম নিউক্লিয়াস তৈরি করবে, একটা নালিকা নিউক্লিয়াস আর একটা কি জনন নিউক্লিয়াস। একটা হচ্ছে কি নালিকা নিউক্লিয়াস আর একটা কি বলতো? জনন নিউক্লিয়াস হচ্ছে তৈরি করবে। এবার এদের কাজ কি? পরাগায়ন ঘটা। তো পরাগায়ন ঘটার জন্য খেয়াল করে দেখো, পরাগায়ন ঘটার জন্য এই পরাগ রেণুটা পরাগ নালিকার ভিতরে প্রবেশ করবে। এই যে তোমরা ছবির দিকে খেয়াল করো, যে দেখো যে দুইটা নিউক্লিয়াস তৈরি হলো। এই যে এটা হলো নালিকা নিউক্লিয়াস আর এটা হলো কি জনন নিউক্লিয়াস। বুঝতে পারছো? জনন নিউক্লিয়াস। এবার এই নালিকা নিউক্লিয়াসটা আর জনন নিউক্লিয়াসটা এই যে পরাগ নালিকার ভিতরে হচ্ছে এরকম পরাগ নালিকা। খেয়াল করছো যে এরকম পরাগ নালিকা হচ্ছে
আকারে বাড়তে থাকলো। এই যে ইন্টাইন যেটা ছিল না, এইটা এই যে এরকম বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে দেখো যে নালিকা নিউক্লিয়াসটা কি এই নলের মধ্যে চলে আসছে, এই যে এই নলের মধ্যে চলে আসছে, নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে নলের মধ্যে চলে আসছে। ওকে, ভালো কথা। নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে নলের মধ্যে যখন চলে আসলো, এবার দেখো এই যে যেটা হচ্ছে জনন নিউক্লিয়াস ছিল, ঠিক আছে, জনন নিউক্লিয়াস ছিল, তাহলে এই পরাগ রেণুর ক্রোমোজোম কত ছিল বলতো? আমরা তো দেখছিলাম যে মাতৃকোষের ক্রোমোজোম ছিল 2n, তাহলে এই পরাগ রেণুর ক্রোমোজোম কত ছিল বলতো? বলো, পরাগ রেণুর ক্রোমোজোম কত ছিল বলো? পরাগ রেণুর ক্রোমোজোম কত ছিল বলো? হ্যাঁ, n ছিল পরাগ রেণুর ক্রোমোজোম। তাহলে এই যে n সংখ্যক পরাগ রেণু যে ক্রোমোজোমটা ছিল, সেখান থেকে যে জনন নিউক্লিয়াস তৈরি হয়েছিল সেটাও n। ঠিক আছে, এই nটা বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু তৈরি হচ্ছে, দুইটা শুক্রাণু। আমি যদি সামারি করে দিই, খুব সহজ, যে পরাগ রেণুটা বিভাজিত হয়ে দুইটা অসম নিউক্লিয়াস তৈরি করবে, একটা জনন নিউক্লিয়াস আর একটা হচ্ছে কি বলতো নালিকা নিউক্লিয়াস। তো তারপরে এই যে পরাগ রেণুর যে জাম্পটটা আছে সেটা বের হয়ে লম্বা একটা নল তৈরি করবে। এই নলের ভিতরে আগে হচ্ছে কে প্রবেশ করবে? নালিকা নিউক্লিয়াস প্রবেশ করবে, পরে হচ্ছে কে প্রবেশ করবে? জনন নিউক্লিয়াস প্রবেশ করবে। এই জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু তৈরি করবে। সহজ হিসাব যে পরাগ রেণুর তার ভিতরে যে নিউক্লিয়াসটা আছে এটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর একটা জনন নিউক্লিয়াস, দুইটা অসম প্রকৃতির নিউক্লিয়াস। তো তৈরি করলো, তৈরি করার পর এদের যে বৃদ্ধি পাবে, স্পোরটা বৃদ্ধি পেয়ে, মানে স্পোর বলতে হচ্ছে তোমার জাম্পটটা বৃদ্ধি পেয়ে একটা নল তৈরি করবে। এই নলের ভিতরে আগে নালিকা নিউক্লিয়াস যাবে, তারপর জনন নিউক্লিয়াস যাবে, জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু তৈরি করবে। তাহলে আমরা শুক্রাণু পেলাম কয়টা বলো তো? দুইটা। তাহলে আমরা শুক্রাণু পেলাম কয়টা? দুইটা। ঠিক আছে, এবার হচ্ছে কি আমরা ডিম্বাণু তৈরি করব। ওকে, আমরা ডিম্বাণু তৈরি করব। খেয়াল করো যে ডিম্বকের পরিস্ফুটন, ডিম্বক হলো ডিম্বাশয়, এটা পড়ার দরকার নেই, যে অমরা, ঠিক আছে, অমরা, অমরা নিয়ে তো হচ্ছে আমাদের আইডিয়া আছে, তাই না? অমরা নিয়ে হচ্ছে আমাদের আইডিয়া আছে। এই অমরার ভিতরে কি থাকে বলো তো? ডিম্বক থাকে। ডিম্বকের তোমার চারপাশে যেটা থাকে সেটাকে আবরণী কোষ বা আবরণী যাই বলো না কেন, তো এটার আবার দুইটা ত্বক, বহিস্থ ত্বক, অন্তত্বক, এগুলো জানার দরকার নেই, এগুলো আসবে না। ডিম্বকের মাঝে যে টিস্যুটা থাকে এটার নাম হচ্ছে নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। কি বলছি বলতো? ডিম্বাণুর মাঝে যে টিস্যুটা থাকে এটার নাম হচ্ছে নিউসেলাস বা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু। নিউসেলাস বা হচ্ছে কি বলতো ভ্রূণ পোষক টিস্যু। এই যে নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, এর মধ্যে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বলা হয় মাইক্রোপাইল। এই ছিদ্রটাকে কি বলা হয় বলতো? মাইক্রোপাইল। ওকে, সেখানে একটা কোষ থাকে, নাম হচ্ছে কি আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ, এই আর্কিস্পোরিয়াল কোষটা দেখো আবার কি হচ্ছে? বিভাজিত হচ্ছে। বিভাজিত হয়ে দেয়াল কোষ, প্রাথমিক জনন কোষ, স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি হচ্ছে। কি কি বলছি বলতো? দেয়াল কোষ হচ্ছে তোমার প্রাথমিক জনন কোষ, স্ত্রী রেণু মাতৃকোষ। বলো তো এখানে কোনটার ক্রোমোজোম নাম্বার কত হবে বলো? এখানে যে তিনটা জিনিস আছে, দেয়াল কোষ, প্রাথমিক জনন কোষ, স্ত্রী রেণু মাতৃকোষ, কার ক্রোমোজোম নাম্বার কত হবে বলো? তিনটার ক্রোমোজোম নাম্বার একটু কমেন্ট করে দেখি। তিনটার ক্রোমোজোম নাম্বার একটু কমেন্ট করে দেখি, একটু মাথা কাটাও পেয়ে যাবে। সাদিয়া, ওই যে তুই ইয়া কর, ফার্মা নলেজের নোটিশ দে, ফার্মা নলেজ ওদেরকে বলে দিস যে ফার্মা নলেজ 4.1 কোর্সে ঢুকে বায়োলজিতে ক্লিক করে তারপরে এক্সাম দিতে, এক্সামের টাইম মনে হয় 12:30। এক্সামটা চেক করে, এক্সামের টাইম কয়টা? সম্ভবত 12:30। আচ্ছা আচ্ছা, মার্জিয়া কমেন্ট করছে যে ওয়াল সেল 2n, তারপরে বলছে প্রাইমারি স্পোরোজেনাস সেল, প্রাথমিক জনন কোষ 2n। আচ্ছা, তারপর স্ত্রী রেণু মাতৃকোষ বলো।
আচ্ছা, কেউ বলতে পারতেছে না। দেখো দেয়াল কোষ, এটা কি একটা দেহকোষ, তাহলে দেহকোষের ক্রোমোজোম নাম্বার কি অলওয়েজ 2n হবে। স্ত্রীর মাতৃকোষ থাকলে ক্রোমোজোম নাম্বার কি 2n হবে, কোনো সন্দেহ নাই। এবার আসো প্রাথমিক জনন কোষ, ঠিক আছে, এটা ক্রোমোজোম নাম্বার n। প্রাথমিক জনন কোষ, এদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে n, ঠিক আছে। n, নুসরাত জাহান, এই n টু n এর মাঝে প্যাচ লাগে রে ভাই, সবসময় মনে রাখবা দেহকোষ টাইপের যারা আছে, অর্থাৎ দেহকোষ অলওয়েজ ডিপ্লয়েড, দেহকোষ অলওয়েজ ডিপ্লয়েড। এই যে দেয়াল কোষ, এটা কি কোনো জনন কোষ না, ঠিকই দেহকোষ ডিপ্লয়েড। আর জনন কোষগুলোর মধ্যে যদি তোমার মাতৃকোষ হয়, খেয়াল করো, এই দেহ দেহ মাতৃ, এই দুইটা শব্দ থাকলে অলওয়েজ তারা 2n হবে, অলওয়েজ তারা হচ্ছে কি 2n হবে, ঠিক আছে। দেহ এবং মাতৃ এই দুইটা শব্দ থাকলে অলওয়েজ হচ্ছে 2n হবে, বুঝতে পারছো। দেহ মাতৃ আছে 2n, আর প্রাথমিক জনন কোষ n, ঠিক আছে। ওকে, এবার আসো দাঁড়াও একটু দেখে নিই। আচ্ছা, আগে আমরা দেখে আসি যে এটা কিভাবে তৈরি হয়, ঠিক আছে। তাহলে এই ছবিটার দিকে খেয়াল করো তোমরা, ঠিক আছে। এই ডান দিকে যে ছবিটা আছে, এই ছবিটার দিকে হচ্ছে খেয়াল করো। তাহলে দেখো যে ডিপ্লয়েড যে স্ত্রী রেণু আছে, যেটা হচ্ছে মাতৃকোষ, এই যে দেখো স্ত্রী রেণু মাতৃকোষ, ঠিক আছে। এই স্ত্রী রেণু মাতৃকোষটা বিভাজিত হয়ে 4টি স্ত্রী রেণু তৈরি করতেছে, 1 2 3 4, 4টা স্ত্রী রেণু তৈরি করতেছে। এই 4টার মধ্যে কি হচ্ছে জানো, 3টাই নষ্ট হয়ে যাচ্ছে, তিনটা তিনটা নষ্ট, টিকে থাকতেছে কয়টা, একটা স্ত্রী রেণু। এই যে যে একটা যে স্ত্রী রেণু টিকে থাকতেছে, এটা প্রথমে বিভাজিত হলো, একটা থেকে দুইটা তৈরি হলো, তারপরে এই দুইটা বিভাজিত হবে, দুইটা থেকে কয়টা তৈরি হবে বলতো, 4টা, ঠিক আছে। দুইটা থেকে কয়টা তৈরি হবে, 4টা। এই 4টা আবার বিভাজিত হয়ে 4টা থেকে কয়টা তৈরি করলো বলতো, 8টা। তাহলে দেখো যে ভাষাটা আসলে কি, তিনটাই নষ্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো যে একটি বিভাজিত হয়ে তোমার 2টি নিউক্লিয়াস তৈরি করতেছে, এরপরে আবার যে 2টা নিউক্লিয়াস আছে তারা বিভাজিত হয়ে 4টা তৈরি করছে। যে ভাষাটা একই, যে প্রথমে এক থেকে কয়টা হয়েছে, 2টা। এই যে একটা ছিল, একটা থেকে কয়টা হয়েছে, 2টা। এই 2টা থেকে হচ্ছে আবার 4টা হবে স্বাভাবিক, এই 2টা থেকে আবার হচ্ছে 2 2, এই 2 থেকে আবার হচ্ছে কি 2 2, ঠিক আছে। তাহলে 2 2 4, 2 6 আর 2 কত 8। তার মানে দেখো টোটাল নিউক্লিয়াস তৈরি হচ্ছে কয়টা, 8টা। এই যে দেখো কিভাবে তৈরি হচ্ছে, এই যে প্রথমে দেখো একটা থেকে কয়টা, 2টা, 2টা থেকে এই যে দেখো 4টা, 4টা থেকে দেখো এই যে 8টা, ঠিক আছে। এখন এই যে যে 8টা তৈরি হলো, এই 8টা নিউক্লিয়াসের মধ্যে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই 8টা নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে দেখো 2টা নিউক্লিয়াস মাঝে অবস্থান করতেছে, এটাকে আমরা বলি সেকেন্ডারি নিউক্লিয়াস। 2টা নিউক্লিয়াস মাঝে অবস্থান করতেছে, এটাকে বলতেছি আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে। তারপরে দেখো 3টা নিউক্লিয়াস উপরের দিকে অবস্থান করতেছে, ঠিক আছে। এই উপরের দিকে যে 3টা নিউক্লিয়াস অবস্থান করতেছে, এর মধ্যে মাঝখানের যেটা বড়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে। ডিম্বাণু, মাঝখানের যেটা বড় সেটাকে হচ্ছে কি বলতো, আমরা কি বলতেছি বলতো, ডিম্বাণু বলতেছি, ডিম্বাণু বলতেছি। আর এই যে নিচের দিকের যে 3টা কোষ, এটাকে আমরা কি বলতেছি বলতো, প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ। নিচের দিকের যে 3টা কোষ প্রতিপাদ কোষ হচ্ছে বলতেছি। তাহলে খেয়াল করো যে আমরা কি কি পাইলাম, 8টা নিউক্লিয়াসের মধ্যে যে ডিম্বাণু মাঝখানেরটা সবচেয়ে বড়, ডিম্বাণুর দুই পাশে দেখো আরো 2টা নিউক্লিয়াস আছে, তাই না। এই 2টা নিউক্লিয়াসকে বলা হয় সিনার্জিক বা সাহায্যকারী নিউক্লিয়াস, সিনার্জিক বা সাহায্যকারী নিউক্লিয়াস। এই যে হচ্ছে ডিম্বাণু, ডিম্বাণুর সাথে যে সিনার্জিক বা সাহায্যকারী নিউক্লিয়াস, এটাকে একত্রে বলা হয় ডিম্বাণু যন্ত্র, এটাকে একত্রে কি বলা হয়, ডিম্বাণু যন্ত্র। তারপর দেখো মাঝখানের 2টা কি সেকেন্ডারি নিউক্লিয়াস, আর নিচে যে 3টা থেকে এই 3টাকে কি প্রতিপাদ কোষ বলতেছি। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে বলতো, ডিম্বাণু কয়টা পেয়েছে আর শুক্রাণু কয়টা পেয়েছে, আমরা তো এতক্ষণ দেখে আসলাম। বলতো ডিম্বাণু কয়টা পেয়েছে, শুক্রাণু কয়টা পেয়েছে, বলো। ডিম্বাণু কয়টা পেয়েছে, শুক্রাণু কয়টা পেয়েছে, বলো। ডিম্বাণু কয়টা পেয়েছে আর শুক্রাণু কয়টা পেয়েছে,
বলো, আমরা দেখে আসলাম তো ডিম্বাণু কয়টা পেয়েছে আর শুক্রাণু কয়টা পেয়েছে, বলো। বলো, কি বলতে পারতেছ না? আরে শুক্রাণু আমরা দুইটা পাই নাই। শুক্রাণু কয়টা পেয়েছিলাম? আমরা যে বললাম যে শুক্রাণু, দুইটা শুক্রাণু তৈরি হচ্ছে। এই দেখো, এই যে দুইটি শুক্রাণু তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে কয়টি শুক্রাণু? দুইটি শুক্রাণু তৈরি হচ্ছে, আমরা দেখে আসলাম না? আর এখানে তুমি ডিম্বাণু কয়টা পেয়েছো দেখো, ডিম্বাণু কয়টা পেয়েছো? একটা পেয়েছো। এবার খেয়াল করো, শুক্রাণু দুইটা, ডিম্বাণু একটা, তাই না? এখন কে কারে নিবে, এটা হলো বিষয়, ঠিক আছে। এখন কে কারে নিবে, এটা হচ্ছে বিষয়। এবার এই যে একটা শুক্রাণুর সাথে এই ডিম্বাণুর মিলন ঘটবে, এই যে ডিম্বাণু প্লাস হচ্ছে কি শুক্রাণু, ঠিক আছে। তাহলে ডিম্বাণুর ক্রোমোজোম কি এন, শুক্রাণুর ক্রোমোজোম কি এন, এখান থেকে তৈরি হচ্ছে কি জাইগোট, ঠিক আছে। জাইগোট, জাইগোটের ক্রোমোজোম নাম্বার কি 12। এই ঘটনাটাকে আমরা বলতেছি কি নিষেক। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি নিষেক, যে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলিত হওয়াকে ঘটনাটাকে আমরা কি বলতেছি নিষেক বলতেছি। ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলিত হওয়ার ঘটনাকে নিষেক বলতেছি। এবার প্রশ্ন জাগে না, এবার শুক্রাণু তো দুইটা ছিল, তাহলে আরেকটা শুক্রাণু কই গেল? সবুর করো, আরেকটা শুক্রাণু কি করতেছে? এই যে দেখো এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, খেয়াল করছো? দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াস, এই যে একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস মিলিত হলো, তাহলে কি 2n হলো না? এখানেও কি একবার নিষেক ঘটলো, এখানেও একবার নিষেক ঘটলো। এবারে 2n এর সাথে আরেকটা শুক্রাণু মিলিত হবে, 2n এর সাথে আরেকটা শুক্রাণু মিলিত হবে, সেখান থেকে আমরা কি পাবো 3n। 2n এর সাথে একটা শুক্রাণু মিলিত হয়ে সেখান থেকে আমরা কি পেলাম 3n। এটাকে কি আমরা বলি ট্রিপ্লয়েড, আর এটাই বেসিক্যালি হচ্ছে শস্য। আর দেখো এখানে একবার নিষেক ঘটছে, এখানে আরেকবার নিষেক ঘটছে, দুইবার নিষেক ঘটছে, দ্যাটস হোয়াই এটাকে আমরা বলবো ডাবল ফার্টিলাইজেশন। কি বলবো বলো তো? ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। এবার বুঝতে পারছো, দ্বিনিষেক টার্মটা তোমরা অনেক জায়গায় পড়ছো। তাহলে দেখো দ্বিনিষেক বলতে আসলে কি বোঝায়, দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াস পরস্পরের মধ্যে মিলিত হবে, মিলিত হওয়ার পর সেটার সাথে আরেকটা শুক্রাণু মিলিত হবে, মিলিত হয়ে হচ্ছে কি তৈরি করবে 3n তৈরি করবে। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি বলতো দ্বিনিষেক। আর এই প্রক্রিয়ায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে ট্রিপ্লয়েড বা হচ্ছে কি 3n, শস্য তৈরি হয় এই প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় কি তৈরি হয়? শস্য তৈরি হয়। ওকে, তাহলে এটা একটু হচ্ছে মনে রাখবা। ওকে, এবার এখানে আরেকটা জিনিস আমরা বাদ দিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে ডিম্বকের প্রকারভেদ। বুঝতে পারছো? এটা একটু পড়তে হবে, ডিম্বকের প্রকারভেদ। আসলে এই দেখো ডিম্বক কোন জায়গা দিয়ে বের হয় এটার উপর বেস করে ডিম্বকের প্রকারভেদ আছে। ঊর্ধ্বমুখী কে কে, অধোমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী, বলয়াকার বা সার্সিনোট্রোপাস, অর্ধ অধোমুখী কে কে, এগুলো হচ্ছে একটু মনে রাখবে। দেখবা তোমাদেরকে আমি পড়াইছিলাম না, যেখানেই মোটর সেখানেই সিম সেখানেই সোলা। এই দেখো মোটর, সিম, সোলা, রেডি সব হচ্ছে একসাথে। হ্যাঁ, ও এই জন্যই বলে শস্য ট্রিপ্লয়েড। হ্যাঁ, এই জন্যই বলে শস্য ট্রিপ্লয়েড। ওকে, তাহলে দেখো অধোমুখী বা নিম্নমুখী, মোটর, সোলা, সিম, রেডি ইত্যাদি, এগুলো হচ্ছে অধোমুখী বা হচ্ছে কি নিম্নমুখী। শেষ, আমরা এই চ্যাপ্টারে মেইন জিনিসগুলো পড়ে ফেলছি। এখন আর আমরা তেমন কিছু পড়বো না। এটা একটু পড়বা, বীজ সৃষ্টি নিজেরা পড়লেই বুঝতে পারবা। বীজ সৃষ্টি, ঠিক আছে। এরিল পরীক্ষা আসতে পারে যে এরিল আসলে কই কই থাকে, ঠিক আছে। তাহলে এই যে বীজ সৃষ্টিটা, এটা হচ্ছে জানবো। নুসরাত জাহান এতদিন জাস্ট ডিপ্লয়েড আর ট্রিপ্লয়েড হয়ে জানতাম। আচ্ছা, ট্রিপ্লয়েডের কাহিনী আজকে বুঝলাম। আচ্ছা হ্যাঁ, ট্রিপ্লয়েড এভাবে হয়, এই জন্য সম্পূর্ণ সিলেবাসের দরকার আছে, বুঝছো?
এবার দেখো যে নিষেকের আগে যেটা থাকে নিষেকের পরে সেটা কি হয়। নিষেকের আগে যদি থাকে গর্ভাশয় সেটা হবে ফল, নিষেকের আগে ডিম্ব বীজ, গর্ভাশয় ত্বক ফল ত্বক, ঠিক আছে। তারপরে দেখো এক্সাইম টেস্টা, ইনটাইম টেগমেন্ট, তারপরে ডিম্বাণু ভ্রূণ। খেয়াল করো তোমাদের অনেক সময় প্যাচ লাগে যে ডিম্ব এটা কি বীজ, আর ডিম্বাণু ভ্রূণ। দেখো ডিম্বাণু শেষে কি ন, ভ্রূণের শেষে কি বলতো ন, ডিম্বাণু শেষে ন, ভ্রূণের শেষে কি বলতো ন। ওকে, অ্যান্ডোস্পার্ম মাতৃকোষ এটা শস্য হয়, মাত্র আমরা দেখলাম যে অ্যান্ডোস্পার্মটা কি হচ্ছে শস্য হচ্ছে। ওকে, এই কয়েকটা মনে রাখবা, এখানে যে কয়েকটা মার্ক করে দিছি এই কয়েকটা মনে রাখবা যে গর্ভাশয় কিসে পরিণত হচ্ছে ফলে, ডিম্ব কিসে পরিণত হচ্ছে বীজে, গর্ভাশয় ত্বক কিসে ফল ত্বকে, এক্সাইম কিসে টেস্টা, ইনটাইম কিসে টেগমেন, আর ডিম্বাণুটা কিসে কনভার্ট হয় বলতো হচ্ছে ডিম্বাণুটা কিসে কনভার্ট হয় ভ্রূণ। অ্যান্ডোস্পার্ম মাতৃকোষ শস্য বা হচ্ছে কি বলতো অ্যান্ডোস্পার্ম। ওকে, এগুলো হচ্ছে একটু মনে রাখবা। চলো এরপরে দেখি কি আছে। উদ্ভিদ প্রজনন, দেখো কে কোন কোন ধরনের স্পোর দ্বারা প্রজনন হয় এটা একটু মনে রাখতে পারো। পেনিসিলিয়াম, মিউকর, অ্যাগারিকাস, ফার্ন। পেনিসিলিয়াম কনিডিওস্পোর, মিউকর স্পঞ্জিওস্পোর, অ্যাগারিকাস ব্যাসিডিওস্পোর, ফার্ন লাইকোপোডিয়াম, হোমোস্পোর, সেলাজিনেলা, শুশুনিসা, হেটেরোস্পোর। জাস্ট একবার রিডিং দিবা, ঠিক আছে, আহামরি ইম্পর্টেন্ট নয়, রিডিং দিবা একবার, ঠিক আছে। এই যে কলমের বিষয়গুলো এগুলো একবার রিডিং দিবা, তোমরা নিজেরাই পড়লে বুঝবা, ঠিক আছে। রিডিং দিবা, যে আহামরি পড়তেই হবে তা না, বাট একটা বার অবশ্যই রিডিং দিবা, ঠিক আছে। একটা বার অবশ্যই হচ্ছে রিডিং দিবা, একটা বার অবশ্যই রিডিং দিবা। ওকে, এই যে স্বাভাবিক আর কৃত্রিম রিডিং দিবা। তারপরে দেখো এই যে পার্থেনোকার্পি, ঠিক আছে, যে সোজা বাংলা ভাষায় যদি বলি আমরা যে বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি বেশ কয়েক প্রকারের হয়। জেনেটিক পার্থেনোকার্পি, কলা, আপেল, আঙ্গুর, আনারস। তারপর প্রাকৃতিক আনারস, লেবু, কলা, চেরি, আঙ্গুর, ঠিক আছে। এগুলো নানান পার্থেনোকার্পিক হয়। তবে পরীক্ষায় এত কিছু আসে না, কয়েকটা নাম মনে রাখবা জাস্ট, যেমন কলা, আপেল, আঙ্গুর, আনারস, আনারস, লেবু, কলা, চেরি। পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন দিবে না যে জেনেটিক পার্থেনোকার্পি কোনটা, পরিবেশগত কোনটা। পরীক্ষায় জাস্ট জিজ্ঞেস করবে যে কোনটা পার্থেনোকার্পিক ফল। তো জাস্ট এই নামগুলো একটু দেখবা যে পার্থেনোকার্পিক ফল কোনগুলো, ঠিক আছে। পার্থেনোকার্পিক ফল কোনগুলো, জাস্ট নামগুলো হচ্ছে একটু দেখবা। ওকে, এগুলো দরকার নাই, এগুলো অনেক পড়া আছে। আচ্ছা, কৃত্রিম প্রজনন ও বিবর্তন, ঠিক আছে। কৃত্রিম ভাবে প্রজনন ঘটানো, এখানে একটা পয়েন্ট আছে ইমাসকুলেশন, এই পয়েন্টটা সম্পর্কে জানবা, ঠিক আছে। খেয়াল করো, যাতে একটা উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে একটা উদ্ভিদে পুরুষ ফুলও থাকতে পারে স্ত্রী ফুলও থাকতে পারে। এখন একটা উদ্ভিদে ব্যাপারটা এমন যে একটা ঘরের ভিতরে একটা ছেলে আর মেয়েকে যদি একসাথে রেখে দেয় তাহলে সেখানে আকাম কুকাম সংঘটিত হতে পারে, তাই না? ঠিক আছে। তো এখন এই যে যে ইমাসকুলেশনের ব্যাপারটাও সেম, যে একটা উদ্ভিদের ভিতরে যদি পুরুষ পুষ্প থাকে স্ত্রী পুষ্প থাকে তাহলে নিজেরা কি করে ফেলবে বলতো, পরাগায়ন করে ফেলবে। কিন্তু এই পরাগায়নটা কি বলতো করতে দেওয়া যাবে না, ঠিক আছে। করতে দিলে হচ্ছে কৃত্রিম প্রজনন হবে না, বুঝতে পারছো, কৃত্রিম প্রজনন হবে না। তো এই কারণে হচ্ছে আমরা কি করব বলতো, যে যে একটা প্ল্যান্টের মধ্যে যে পুরুষ উদ্ভিদটা থাকবে সেই পুরুষ উদ্ভিদটাকে আমরা মেরে ফেলবো, পুরুষ উদ্ভিদটাকে আমরা মেরে ফেলবো। এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে ইমাসকুলেশন। একটা প্ল্যান্টের মধ্যে যে পুরুষ উদ্ভিদ থাকবে সেখান থেকে হচ্ছে আমরা কি করব, সেই পুরুষ উদ্ভিদটাকে মেরে ফেলবো। এই ঘটনাটাকেই বলা হয় কি ইমাসকুলেশন। আর এর কারণে স্বপরাগায়ন ঘটে না, ঠিক আছে। এর কারণে স্বপরাগায়ন ঘটে না। এগুলো দরকার নাই, কৃত্রিম প্রজননের বিবর্তনের ভূমিকা, এগুলো দরকার নেই, ঠিক আছে। এই হচ্ছে এই চ্যাপ্টার।